হাই, আমি লিনু আর আমি এখন আছি সাউথ সিটি একটা পাশে একটা ক্যাম্পাস বইমিয়া ক্যাফে। আর টক্সের সেভেন্টি টক্স আমার পাশে গেস্ট অ্যাকচুয়ালি গেস্ট বলবো না, দাদা বন্ধু দুটোই। তো দাদা কেমন আছে, তোমার নাম আর একটু ইন্ট্রোডিউস করে নাও। নমস্কার, আমি সংকেত দাস। আহ, আমি আসছি হাওড়া সালকিয়া থেকে। যে তোমাকে তো আর নতুন করে বলার কিছু নেই, যদিও সেটা আহ, তো ভালো আছি। তুমি কেমন আছো বলো? এই ওয়েদারে খুব বিন্দাস ফাইনালি। হ্যাঁ, ওয়েদারটা সত্যি খুব ভালো এখন। যদি পুজোর মধ্যে বৃষ্টি না হলে এটাই মঙ্গল। একদম একদম। তো সন্ধ্যাটা ফার্স্ট অফ অল আমি তাও মডেলিং নিয়ে আর তোমার জার্নি নিয়ে কথা বলবো। হুম হুম। বাট ফার্স্ট অফ অল তুমি রিসেন্টলি বাইরে গেছিলে, হুম। যে ওটা কি নিয়ে একটু তুমি কি করো একটু বলো তো ইজি হবে, অনেকজন বুঝতে পারবে। আচ্ছা। আহ, তো বেসিক্যালি আমার ক্যারিয়ার যেটা, সেটা তো আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছি। তো আমার মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে সেটে আমার কোনো কাজ নেই, আমার কম্পিউটারাইজ সবই কাজ হয়। তো মোটামুটি এখন বলিউডের কাজ করছি ফিল্মগুলোতে। আর বাইরে তো আমাকে যেতে আসতে হয় মাঝে মধ্যে, কোনো মিটিং থাকলো বা কিছু থাকলো। আগে আমি মুম্বাইতেই ছিলাম, তুমি জানো, তোমাকে আমি আগেও বলেছি যে 6 বছর মুম্বাইতে ছিলাম, সেখানে কাজ করেছি। ইভেন আমার এই মডেলিং এর কেরিয়ার মুম্বাই থেকেই শুরু। তো সেসব নিয়ে আমি পরে আসবো। তো যাই হোক, আমার এই কম্পিউটারি কাজ আর টুকটাক ফটোগ্রাফি নিজেরা একটু করতে ভালোবাসি। এই। তো মানে ম্যাক্সিমাম তোমার ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েই কাজ। হ্যাঁ, আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কাজ, ওখানে আমি অ্যাজ এ টেকনিক্যাল ডিরেক্টর পোস্টে কাজ করছি। আচ্ছা। তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, কফি খেতে, যেটা আমি আমি ম্যাক্সিমাম শোতে যাদের যাদের কথা বলি সবাই ভুলে যায়, কারণ কি আমি আড্ডা দিতে স্টার্ট করলে তো ভুলে যায়। হ্যাঁ। যাই হোক, তো ফার্স্ট আমি বলে দিই সঙ্গীত আগে আমি কি করেছি। একটা শো চলছে, একটা শুট চলছিল এক্স ক্রিয়েশনের। হুম। তো ওখানে তাদের সাথে ফার্স্ট দেখা হয়, তারপর হ্যাঁ। একটা ইন্টারভিউ হয়। আই থিঙ্ক ওটা তোমার 2 তারিখ হ্যাঁ, 2 বা 3, আগস্ট। হ্যাঁ, এরকম আগস্টে হয়েছিল। কেন কি সেদিন আমি কলকাতা ফিরছি। ওটা সামার ফেস অফ দি ইয়ার ছিল। আচ্ছা। রাইট। হ্যাঁ এক্সক্রিয়েশন হ্যাঁ। ওটা আমার ফার্স্ট কাজ ছিল অ্যাকচুয়ালি। আর আই থিঙ্ক তখন দাদার সাথে ফার্স্ট রিলিজ হয়েছিল, তো দাদার কথা হলো, দাদা ইন্টারভিউ হলো। আমি মানে তাদের কথা দেখেছি, বাট সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে থাকি তো, ওর প্ল্যান হলো। যাই হোক, তো এই যে তুমি মডেলিং করছে মাত্র তো আমি ফার্স্ট তোমাকে যখন দেখলাম ফার্স্ট আমার মাথায় কিছু ছিল জানো, আমার মনে হচ্ছিল তুমি ডক্টর। ফার্স্ট মাথায় এসেছিল, জানি না কেন, বাট হয় না। কেউ এই জিনিসটা বলেনি, আমি ফার্স্ট বলছি না, আমি কখনো কাউকে দেখে না বলি না, ফার্স্ট আমার মাথায় হলো, দাদা হবে ডক্টর হবে হয়তো, এই জন্য। যাই হোক, তো ফার্স্ট আমি মডেলিং এ তোমার সাথে মডেলিং করতে তোমাকে দেখলাম। তো মডেলিং জার্নি কবে থেকে তোমার? ওকে। সো মডেলিং জার্নি আমার অ্যাকচুয়ালি, যেটা আমি তোমায় বলছিলাম একটু আগেই, প্রথম 2014-তে বম্বেতে আমি শারদ সুন্দর একটা ইভেন্টে পার্টিসিপেট করেছিলাম। যেটা আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম ওখানে, 0.5-এর জন্য যদিও। যাই হোক, সেটা 2014, ইটস আ লং টাইম অ্যাকচুয়ালি। আর তারপরে অনেক অফার ছিল, অপরচুনিটিসও ছিল, বাট যেহেতু আমি তোমাকে প্রথমেই বললাম যে আমার ক্যারিয়ারটা হচ্ছে এই ফিল্ম ইন্ডাস্ট্রি ভিএফএক্স লাইনে, যেহেতু আমি আছি, সেহেতু খুব একটা ফোকাস আমি করতে পারিনি অ্যাট দ্যাট মুমেন্টে। তো তারপরে আমি 2000, যখন 21-এ মানে 20-21 কোভিড হলো, বাবার কোভিড হয়েছিল, তখন চলে আসতে হয়েছিল। তো আসার পরে এখানে তো এইসব লাইন নিয়েই রয়েছি। ইন দ্য মেন টাইম তখন এই এক্সক্রিয়েশনের জিৎ আমার বন্ধু হয়, জিৎ আর শ্রাবণী বাসু। ওদের থ্রুতে আমার এই সামার ফেজ অফ দি ইয়ার যে ইভেন্টটা হলো, সেইটা আমাকে বললো যে সঙ্গে তুমি কাজ করবে। আমি বললাম হ্যাঁ, না করার কিছুই নেই। তো বললাম, ঠিক আছে। তো ভালো লাগলো, ওদের সাথে ফার্স্ট কাজ ওটা ছিল। তো ওখানে ওদের থ্রুতে এলাম। বাট আমার আরেকজনের নাম না নিলেই না হয়, মানে হয় না, যেখানে ওনারা হচ্ছেন শালিনী ভট্টাচার্য ম্যাডাম। তো ওনার হাত ধরে কিন্তু আমি এই মডেলিং জগতে এন্টার আগেন আগেন মানে কাম ব্যাক করলাম। ঠিক আছে, বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমাকে এতটা মেন্টালি সাপোর্ট করার জন্য, আমাকে ওই পাথটা দেখানোর জন্য। আই হোপ ইন ফিউচার আমি আপনার সাথে আরো বড় বড় কাজ হয়তো করব। অনেক সারপ্রাইজ আসছে, আমি বলে রাখি, সারপ্রাইজ গুলো এখন আমি বলছি না। শালিনী ম্যামের সাথে কিছু কাজ আমি রিসেন্ট করেওছি, দুর্গাপুজো ব্যানার শুটের।
সেগুলো সারপ্রাইজই থাক, কোথায় কি হবে না হবে সেগুলো জানতে পারবে পরে, পোস্টার ফোস্টারের ব্যাপার আছে আমি না। তো আছি পেছন দিকে। তো শালিনী ম্যামকে অনেক অনেক থ্যাংক ইউ বলবো যে আমাকে এতটা মেন্টাল সাপোর্ট করার জন্য আর এই পাথটা দেখানোর জন্য, এই ওয়েটা। থ্যাংক ইউ ম্যাম। আর আরেকজনের নাম না নিলেই না হয়, তিনি হচ্ছেন আমাদের টলিউডের সেলিব্রিটি ডিজাইনার, কস্টিউম ডিজাইনার কল্যাণ ভান্ডারীদা। এবং সবাই ওনাকে চেনেন, নতুন করে বলার কিছুই নেই। দাদার সাথেও আমি রিসেন্ট কাজ করেছি একটা, আর আমি আপকামিং ডেজেও কাজ করব। দাদার তো ফোন আসতেই থাকে যে সংকেত তুমি কবে বলো ফ্রি আছো, কবে কাজটা করবে তুমি বলো। মানে আমি রিসেন্ট একটা ইনসিডেন্ট বলি, মানে আমার একটা কাজ আছে আমি করতে পারবো না, সে দাদা ছাড়বে না, তোমাকে করতে হবে, মানে আমি তোমাকে কিছু জানি না, তোমায় করতে হবেই। কুণালদার মধ্যে এটা আছে, মানে একটা ডিজাইন যখন রেডি করে ওটা ওই তোমাকে ভেবে বলো ওর তোমাকেই করাবে, ওটা Right. ওয়েট করাবে। রাইট এই রাইট জিনিসটা আমি কুণালদার মধ্যে দেখে। রাইট। মানে এটা আমার নিজেরও খুব মানে টু বি ভেরি অনার্ড কি দাদা আমাকে সামনে থেকে এতটা কাছের মনে করে, দেখো এত তো ইন্ডাস্ট্রিতে ছেলেপুলে আছে, কিন্তু দাদা এতটা জোর আমার উপর খাটাচ্ছে নিজের মনে করে বলেই না, সেই গে ভাইবটা কোথাও একটা ম্যাচ করাটা দরকার, যেটা হয়তো দাদার সাথে বা ম্যামের সাথে বা জিৎ বা তোমাদের সাথে ম্যাচ করছে, সেই জন্য এতটা ক্লোজলি আমরা, তোমার সাথে যে আমার এত সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে, একটা ভাইয়ের মতো, ফ্রেন্ডের মতো, যেটাই বলো। তো আপকামিং ডেজে এগুলোই এগিয়ে নিয়ে যাবে আমাদেরকে। তারা বলতে পারে আমাদের ববি দেওয়ার, কারণ কি একটা সময় ববিদের সবসময় কাজ করতো, মাঝখানে একটা গ্যাপ, আবার যখন ব্যাক এলেন ইন্ডাস্ট্রিতে একটা ওই আমি বলতো আমাকে ববি দেওয়াল বলছি। ববি দেওয়াল, লর্ড ববি নাকি? একদম ভাবো 20 বছর গ্যাপ ছিল তো, হ্যাঁ, তোমার 11 বছর গ্যাপ, রাইট। কেন তা ঠিক। 2014, এখন 25 চলছে হ্যাঁ, শেষ। এই জন্য তো মডেলিং নিয়ে তো তুমি কাজ করছো, বাট এই যে তুমি বললে যে অ্যাকশন হোক, তো এইগুলো কবে, মানে তোমার এটা কবে ইচ্ছা ছিল, মানে কি এই লাইনে করবো, এটাই করবো? হুম। আহ, ইচ্ছা তো ছোট থেকেই ছিল, মেন্টাল সাপোর্ট বাড়ি থেকেও পেয়েছি। আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে, আমার ওয়াইফ আমাকে আমাকে অনেক সাপোর্ট করেছে, আমার বাবাও সাপোর্ট করেছে। মেন্টাল সাপোর্ট ছাড়া, বাড়ির সাপোর্টটা না হলে কোনোভাবেই তুমি এগোতে পারবে না, প্রথম কথা। তো আমি বলবো যে যাদের এটা সবার জন্যই বলছি, যে যাদের এই মনে ইচ্ছা আছে যে মডেলিং ইন্ডাস্ট্রিতে পা রাখবো বা এগোবো, এটা নিয়ে ভাবনা চিন্তা আছে, আহ, তাদেরকে আমার মনে হয় যাদের বাড়ির সাপোর্ট এতটা দেয় না, সাপোর্ট পায় না যারা, তা আমি তাদের ফ্যামিলির উদ্দেশ্যে বলতে পারি একটু সাপোর্ট করে দেখুন না, তাদের ইচ্ছাটাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে হেল্প করুন না, আশা করি তারা ভালোই কিছু করবে। একদম। আর সত্যি কথা বলতে গেলে কলকাতায় 80% যেটা আমি দেখি বাড়ির সাপোর্ট করে না, যে যাদের সাপোর্ট করে আজকে রেজাল্ট অন্য দেখছেন। রাইট। যাই হোক, তো ফার্স্ট ওয়ার্ক মনে আছে কি কাজ করেছিল হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ক যেটা তোমাকে বললাম, ওই যে তোমার যেটা 2014? 2014-এ শারদ সুন্দর, ওখানে মিস মুন্নান এসছিলেন, ওনার নামটা আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, অনেকটা লং গ্যাপ না, তো ওনার হাত থেকে আমি যখন প্রাইজ পেয়েছিলাম, সেগুলো আমার বাড়িতে এখনো ওয়ার্ড্রবে সাজানো আছে সেগুলো। তারপরে তো এইখানে সামার ফেস্ট অফ দি ইয়ার করলাম, দেন ব্যানার শুট করলাম, অনেকগুলো ব্যানার শুট করেছি, শালিনী ম্যামের সাথে তো কাজ করলামই, কল্যাণদার সাথে ব্যানার শুট করলাম। আমার সাথেও কাজ করছি এখন। তো তো একটা কথা বলো, আজকাল তুমি যতটা শোনো তুমি ফটোগ্রাফি করো, ভালো লাগে। হ্যাঁ, ওই আর কি। তো ব্যাস একটা ছোট্ট কোশ্চেন বলবো, এটা অনেক জনের খারাপ লাগতে পারে, বাট আমি পয়েন্টের কথা বলছি। এই যে আজকাল ছোট, আমার কথা ছোট হবে বাট অ্যান্সারটা বড় হবে। এই যে আজকাল যারা নিজেকে প্রফেশনাল ফটোগ্রাফার বলে, তাও আমি কখনো আমি জানি আমি রিপোর্টিং করি, আমি রিপোর্টার জন্য আমার কাছে ক্যামেরা আছে, মানে ফটোগ্রাফার এটা তো না। এই যে আজকে কলকাতায় গলি গলিতে ফটোগ্রাফার হয়ে যাচ্ছে, মানে ক্যামেরা কিনলেই মানে আমি ফটোগ্রাফার। তো এটা নিয়ে তোমার কি মনে হয়? ওরা কি দেখো, কোনো কাজকে কোনোভাবে আমি কাউকে ছোট করব না, করাটা উচিত হবে না, সবাই সবার মতো করে চেষ্টা করছে। আর আমার মনে হয় এই আমাদের সময় যেটা রয়েছে না, সেটা খুব কম্পিটিশনের সময়। আজকে আমি একটা মডেলিং ক্যারিয়ারে এখন পা রেখেছি বা এগোচ্ছি, এটা নিয়ে আমার মতো এরকম হাজার হাজার মডেল আছে, ঠিক আছে, ভালো খারাপ মিশিয়ে আছে,
কিন্তু এই যে কম্পিটিশন, আমাকে ওর থেকে বেটার করতে হবে, এই মেন্টালিটি নিয়ে আমি কিন্তু এগোচ্ছি। আমি ভাবছি না যে আমি এই দুনিয়ায় পা রেখেছি মানে আমি সেরা, আমি কখনোই ভাববো না। ইনফ্যাক্ট আমি চাইবো না যে যারা ভাবছে এগুলো তারাও সেটা নিয়ে খুব বেশি ভাবুক। কেন কি, ইউ নেভার নো কি টাইম কখন কাকে এগিয়ে দেয়, কখন কাকে পিছিয়ে দেয়। একদম। ঠিক আছে। আর হার্ড ওয়ার্ক, তুমি হার্ড ওয়ার্ক করো, তোমার ফল তোমার হাতে পাবে। তো আমি কাউকে ছোট করব না, সবাই সবার মতো করে চেষ্টা করছে, ভালো করছে। ইভেন আমি আমার মতো করে চেষ্টা করি, আমিও বলবো না যে আমি খুব ভালো ফটোগ্রাফার বা কিছু, আমি আমার মতো করে চেষ্টা করি, আমার কাছে আমিই বেস্ট। হ্যাঁ, এটাই হলো কথা। মানে তুমি যে কথাটা বললে না, আমার যেটা ভালো লাগে, বাট এই যে আজকাল আমি একটা জিনিস দেখেছি, দেখো আমার কথা অনেকজন খারাপ লাগে, কারণ কি আমি স্কিলের কথা বলি তো। তো এই যে আজকাল দেখো গলি গলি রিপোর্টার হয়ে যাচ্ছে বিনা পেপারে। আজকে টকশোটা চলছে তো অনেক জনের খারাপ লাগবে, বিনা পেপারে প্রেস বলে চালাচ্ছে, মিডিয়া বলে চালাচ্ছে। ওটা তো ভালো না রে। তো এই জিনিসটা আমি, হ্যাঁ আমি মিডিয়ার দিক থেকে বলছি না, তুমি ভাবো রিসেন্টলি আমার একটা বন্ধু কেস বলছি, মানে ডক্টর হয়েছে, 12 পাস করার পরেও ডক্টর হয়ে গেছে। কি করে ডক্টরটা আমি এখনো জানতে পারলাম না। আর যখন লাস্টে ফাইনাল জানা গেল, মানে যা আমার নিজের বন্ধু বাবার সাথে যখন শরীর খারাপ হলো, ওষুধ তখন চেক আপ হলো, ডক্টর কে দিয়েছে, কোন গাধা দিয়েছে। এর জন্য বললাম না, আজকাল সব মানে ফেকের টাইম চলছে। হ্যাঁ, ফেক দুনিয়াতে অর্ধেক লোক ফেক, জেনুইন লোকও এমন আছে না, এই যারা ফেকটাকে এত বড় করে দেখাচ্ছে যেখানে জেনুইন লোকগুলো মার খেয়ে যাচ্ছে। একদম। যারা জেনুইন আছে তারাও মার খেয়ে যাচ্ছে যে ফেকটাকে এতটা বড় করে দেখানো হচ্ছে যে আমি সবকিছু এই সেই ব্যাপার একটা। বাট ঠিক আছে, আমি বলবো যারা জেনুইন তারা জেনুইন ওয়েতে যদি তার নিজের কাজটা একদম মন দিয়ে করে, তাহলে সে নিশ্চয়ই সাফল্য পাবে আগে। সেটা নিয়ে বেশি না ভাবাটাই ভালো, নিজের কাজটা করে যাও বাবা, অন্যের চরকার তেল দেবো না। একদম একদম। তোমাকে একটা কথা বলি, এই যে মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করছো, মানে তোমার বেস্ট কি লাগে মডেলিং? বেস্ট কি লাগে? হ্যাঁ, বেস্ট কি লাগে ইন দ্য সেন্স তুমি কি হিসেবে বেস্ট বলতে চাইছো বলো? অনেকজন হয় না, আমি খালি ফটো শুট করাতে ভালো পছন্দ করি, ওকে, মানে র্যামসো আমি পছন্দ করি। মানে একটা বেস হয় নাকি, আমি র্যামসো মডেল, ওকে, আমি ফটো শুট মডেল। বুঝতে পেরেছো। আচ্ছা, আমার কি ভালো লাগে সেটা বলছো। দেখো, আমি একটাই কথা বলবো, আমার শিখতে ভালো লাগে। ঠিক আছে, আমার সব কিছু কাজ, আমি কোনো কাজকে ছোট করে দেখি না যে আমি আজকে ম্যাগাজিন শুট করছি বা আমি আজকে ব্যানার শুট করছি বা আমি আজকে একটা পেজেন্ট শোতে র্যাম্প ওয়াক করছি, ওটাই আমার কাছে বেস্ট, এটা নয়। আমার কাছে সব কাজ সমান। আর আমার শিখতে ভালো লাগে, মানে আমি যত কাজ করব তত লার্নিং, আমার লাইফের লার্নিং লেসনগুলো তত আরো আমাকে হেল্প করবে এগিয়ে নিয়ে যেতে আপকামিং ডেজে। তো আমার ওরকম পার্টিকুলার এই মুহূর্তে দাঁড়িয়ে যে হ্যাঁ আমার এটাই ভালো লাগে সেটা আমি বলবো না, আমার সব রকম কাজ করতে আমি পছন্দ করি, মানে একটা ভার্সেটাইল ব্যাপার আর কি। সবটাই আমার ভালো লাগে। আচ্ছা, তাহলে আমি একটা কথা বলছি, তোমার ফিউচার প্ল্যানস কি থাকে? তোমার মডেলিং নিয়ে তোমার প্ল্যান আছে বা অন্য কিছু প্ল্যান আছে? দেখো, ফিউচার প্ল্যান কি বলতে, ফিউচার প্ল্যান মানুষের থাকে তো অনেক কিছুই, সেটা সময় বলো বা সব দিক থেকেই মেন্টাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট সবটাই দরকার পড়ে। যে আমি যেটা ভাববো সেইটাই যে সেই ওয়েতেই যে হবে বা সেটা তো সবসময় হয়ে ওঠে না বা হয় না। হ্যাঁ, অবশ্যই আমার ইচ্ছা আছে যে ক্যারিয়ারটা আরো যাতে উঁচু জায়গায় যায়। তো ভাবনা চিন্তা সেদিকে তো আছেই। এবার যে তারপরে আমি যে একটা ইন্ডাস্ট্রিতে জবও করছি তোমাকে যেটা বললাম, তো সেটার জন্য আমি কতটা এখানে সময় দিতে পারবো সেটা একটা ম্যাটার করছে। প্লাস আমার থিয়েটার ক্লাসও থাকে, আমি থিয়েটারও করি। তো সবকিছু নিয়েই এগোচ্ছি। এবার যেদিকে হোক, ইভেন আমি তোমাকে বলি আমার এই আমাদের টেলিকাস্টিং যে চ্যানেলগুলো আছে, স্টার জলসা, জি বাংলা, এখান থেকেও আমার অফার ছিল। জাস্ট বিকজ অফ আমি যেহেতু একটা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছি, আমি যেহেতু একটা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই রয়েছি, যে কারণে আমি না ওখানে সময় দিতে পারছি না। ওরা আমাকে ফোন করে ডাকে যে তুমি এসো বা এরকম কল টাইম দিলে, কিন্তু কল টাইমের জন্য তো আমাকে সেই টাইমটা মিট করতে হবে। তো আমি যদি কাউকে একটা কথা দিয়ে দিলাম যে আমি যাব স্যার বা ম্যাম, সেক্ষেত্রে সেই টাইমটা যদি নেক্সট টাইম আমি ম্যাচ না করতে পারি আমার প্রবলেম হয়ে যাবে না, বা ওদেরও প্রবলেম হবে রাদার। তো আমি ফিউচার এই মুহূর্তে ওইভাবে বলাটা ভুল হবে যে আমি ওইটার দিকে এগোচ্ছি বা কিছু। হ্যাঁ, অবশ্যই আমার চেষ্টা আছে, চেষ্টা আগামীকালেও থাকবে
যে এই লাইনে বা মডেলিং লাইনে বা থিয়েটার লাইনে বা ফিল্ম ইন্ডাস্ট্রির লাইনে নিজেকে আরো উপরে দেখার জন্য, প্লাস মা বাবার আশীর্বাদ, বউয়ের সাপোর্ট, সবই থাকবে। তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্টটাই আগে। তো আমি চেষ্টা করবো নিজেকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার। একদম। তো বিরতির আগে একটা কোশ্চেন করবো, হুম। তুমি দুটো ইন্ডাস্ট্রিতে কাজ করেছো, কলকাতায় কাজ করেছো, বোম্বে কাজ করেছো, করেছি। এই দুটো ইন্ডাস্ট্রির মধ্যে তফাৎ কি দেখলে তুমি? ওকে, এই তফাৎটা বলতে গেলে কিন্তু মানে অনেকটা সময় লাগবে। ঠিক আছে, আমি বলতে পারি। আহ, তফাৎ দেখো, আহ, এটা দুটোই বলো, বেশি না, দুটো বলো তফাৎ। ওকে, দেখো প্রথম কথা, মেন্টালিটির তফাৎ অনেক আছে। ঠিক আছে, জানো? আহ, মানে তুমি যদি ইফ ইউ আর টকিং অ্যাবাউট মডেলিং ইন্ডাস্ট্রি আর এই আমি যে ইন্ডাস্ট্রিতে রয়েছি মানে ফিল্ম ইন্ডাস্ট্রি, হুম। এই দুটো ইন্ডাস্ট্রির কথা বলি, তো মেন্টালিটির তফাৎ মানে বলো তো, কলকাতায় না বেসিক্যালি তোমাকে কেউ উঠতে দেবে না। ঠিক আছে, একদম। তোমাকে, তুমি যখনই দেখবে না তোমার সাকসেস আসছে, তোমার কিছু একটা আসছে, তোমাকে কোনোভাবে ওরা জাস্ট একটাকে নামিয়ে দেওয়া, কন্ট্রোল করার একটা চেষ্টা করবে। এটা এই মেন্টালিটি না কলকাতায় আছে, যেটা হয়তো বোম্বেতে নেই। বোম্বেতে খুব ওয়াইড একটা ব্রড মাইন্ড নিয়ে সবাই কাজ করে, সবাই মানে খুব ফ্রিলি ওখানে। ঠিক আছে, তোমার সাকসেস দেখে লোকে হ্যাপি হবে যে আরে বাহ তুমি খুব ভালো কাজ করছো। আর ওই, আমি বলছি না যে কলকাতাতে করে না, করে, ওই জায়গাটা নেই। ওই ওই জায়গাটা নেই এক্স্যাক্টলি। তো এটা একটা ব্যাপার। সেকেন্ড, আর সেকেন্ড হচ্ছে তোমার মানি। কলকাতাতে মানির ভ্যালু নেই, যেটা আমাদের আলাদা স্টেটগুলোতে আছে। সেটাই, হ্যাঁ। আছে, কলকাতাতে সেই মানির ভ্যালুটা নেই। সেটা যে কোনো ইন্ডাস্ট্রি বলো, চাই নিজের আমার ফিল্ম ইন্ডাস্ট্রির কথাই যদি বলি, হুম। আর কেন কি আমি কলকাতাতেও কাজ করেছি, ইভেন এখনো আমি বম্বেরই আমার কোম্পানিতে কাজ করছি। আমি যেহেতু এখান থেকে কাজ করছি, আমার কলকাতাতে অফিস আছে, বাট আমি কিন্তু অ্যাজ এ বম্বের হয়ে বা আমার অল ওভার ওয়ার্ল্ডের যেখানে যেখানে সাইট রয়েছে সাইটগুলোর হয়ে কাজ করি যখন, মানিটা ম্যাটার করে। মানি ইজ এভরিথিং। মানি ইজ এভরিথিং অ্যাকচুয়ালি। তো দাদা, হুম আমরা তো কাজ নিয়ে কথা বলবো, হুম। এবার যদি তোমার একটু তোমার পার্সোনাল লাইফের দিকে যাই, ওকে। তো যতটা আমি জানি তুমি ম্যারিড, হুম। তো এটা নিয়ে মানে লাভ ম্যারেজ কি, ওটা নিয়ে একটু একটু গল্প শুনি। ওকে। অ্যাকচুয়ালি পাবলিক জানতে চাই, আমি তো একটু একটু জেনেই যাবো। সত্যি কথা বলতে যে আহ, ওর সাথে আমার সম্পর্ক ছিল। ঠিক আছে, আমার সম্পর্ক ছিল ঠিকই, তবে আমার মা ওকে পছন্দ করে এনেছিল। ঠিক আচ্ছা, আছে, মানে লাভ উইথ লাভ ফ্রম অ্যারেঞ্জ বলতে পারো, হ্যাঁ। তো মা ওকে ভীষণ ভালোবাসে। আমার শুধু মা বলবো না, বাবা মা সবাই খুব ভালোবাসে। ইনফ্যাক্ট আমার রিলেটিভস যারা, তারাও ওকে খুব ভালোবাসে। আর প্রিয়াঙ্কা, ওর নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আমার লাইফের একটা ব্লেসিং বলতে পারো। মানে আমি সিরিয়াসলি খুব হ্যাপি যে ওর মতো মানুষকে আমার লাইফে পেয়েছি। ও আমার মেন্টাল সাপোর্ট, এভরিথিং। মানে মা তো আছেই, মাকে নিয়ে নতুন করে ছেলেরা আর কি বা বলবে। কোনো উত্তরই হয় না, ও কোনো সত্যি কথা। তো হ্যাঁ। উত্তর হয় না সেটার। বাট মা হয়। মাই হয় এক্স্যাক্টলি। বাট প্রিয়াঙ্কাকে নিয়ে আমার বেশি কিছু বলার নেই। বাস শুধু এইটুকুই বলবো, আমি তোমাকে অনেকটা ভালোবাসি। বাস সাথে থেকো। অন ক্যামেরা, হ্যাঁ, অন ক্যামেরা। শুধু অন ক্যামেরা নয়, একদম। ক্যামেরা ব্যাকেও সেম। মানে কত বছর, মানে এটা কবে কবে? আমার 2023-এ বিয়ে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো এই ছোট্ট আমার ম্যারিড লাইফের এই 2 বছরের একটা ব্রেক। 2 বছরের একটা। তো আহ, কোনো প্ল্যান্স আছে? অনেক সময় আমাদের কি থাকে, মানে বিয়ের পরে একটা প্ল্যান্স থাকে কি, কাজ নিয়ে হোক বা ফ্যামিলি নিয়ে হোক, এমনি কিছু প্ল্যান্স? প্ল্যানস অ্যাজ সাচ সেরকম কি, আর ফ্যামিলি নিয়ে এই কাজ করছি, ফ্যামিলি নিয়ে হ্যাপি আছি, হ্যাপি রাখার চেষ্টা করি সবসময় সবাইকে। আহ, বাড়িতে বাবা মায়ের বয়স তো হচ্ছে, বাট চেষ্টা করা সেটাই যে তারা যতটা কমফোর্টেবলি ভালো থাকুক। সেটা সব ছেলে মেয়েই সেটাই চাইবে। আফটার এট সার্টেন এজ বাবা মাকে সেই কমফোর্ট জোনটা দেয়া, তাদের সাপোর্ট করা,
দেখো বাড়িতে ঝগড়া অশান্তি হাসি কান্না সবসময় চলতেই থাকে, সেটা বড় কথা না। ওই হাজমোলা একটা বলতে মোলা টেস্ট গুড ওয়ান। টেস্ট আসবে জিও। তো এই আচ্ছা, তো আমি যতটা শুনলাম তুমি স্পোর্টস এর দিকটাও একটু খুব পছন্দ করো। স্পোর্টস। তো স্পোর্টস এর কোন দিকটা, মানে স্পোর্টস এর আমাদের অনেক টাইপ হয়, তো কি স্পোর্টস ভালো? দেখো আমি ফুটবল খেলতে ভালোবাসি, ক্রিকেটও খেলতাম। তারপরে ক্রিকেট খেলতে আমার হাতে একটা চোট লেগে যাওয়ার পরে আমি ক্রিকেটটা আর খেলি না, ছেড়েই দিয়েছি দাদা। তো ফুটবলটা খেলি, পছন্দ করি। ইন্টারনাল ইনডোর গেমস যদি বলো, সেক্ষেত্রে চেস খেলতে পছন্দ করি। এই এই তো আচ্ছা, ধরো আজকে তুমি যদি এই ইন্ডাস্ট্রি থাকতেন, আমরা একটা ছোট্ট করতেন, ধরো আজকে যদি মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি যদি হতে না, তুমি কি করতে? যদি না হতাম তাহলে কি করতাম? হ্যাঁ, এই কোশ্চেনটা কেউ করে না, আমি করি সবসময়। এই রে, এটা খুব টাফ কোয়েশ্চেন বলবো না। অ্যাকচুয়ালি কি বলতো, ব্যাপারটা হচ্ছে মডেলিং যদি না করতাম তাহলে হয়তো আমি যেটা থিয়েটার করি সেদিকেও যেতে পারতাম। হ্যাঁ। বা আমি ফিউচার প্ল্যানস, আমি একটু আগে বিরতির আগে যেটা বলছিলাম যে সময় কাকে কোন দিকে নিয়ে যায় সেটা তো কেউ আমরা জানি না। আপস অ্যান্ড ডাউনস লাইফে থেকেই থাকে, সবার লাইফেই আপস অ্যান্ড ডাউনস থাকে। আজকে আমার মডেলিং ক্যারিয়ার আমাকে যদি আপসে নিয়ে যাচ্ছে, তো আমাকে অন্য দিকের হতেই পারে যে আমাকে ডাউনসে ঠেলে দিচ্ছে। একদম। তো আমি সেই কারণে সব দিকটা চেষ্টা করি যে সাইমেন্টেনিয়াসলি মেনটেন করে চলার, যে আমার এটা না হলে ওইদিকে আমি যেতে পারবো। তো থিয়েটার করছি, মানে অপশন অপশনস তো আমি রাখি, একটা ব্যাকআপ প্ল্যান আমার সাইডে থাকে। আর সেটা রাখাটা দরকার অ্যাকচুয়ালি, না হলে কষ্ট তাহলে মুশকিল আছে। স্পেশালি কলকাতায় আছে। আরে বাপরে, স্পেশালি কলকাতায় থাকতে গেলে তোমাকে ব্যাকআপ প্ল্যান নিয়ে চলতে হবে। রিসেন্টলি একটা কেস বলছে, হ্যাঁ হ্যাঁ। কিছুদিন আগে একটা আমার মানে ব্যাঙ্গালোর কোম্পানির সাথে অন্তত অ্যাডভার্টাইজিং নিয়ে কথা চললো। এভরিথিং ওকে, আমি এগ্রিমেন্ট হয়ে গেছে, পেপার এভরিথিং হয়ে গেছে। যখন পেমেন্টের কথা হলো, बैंक अकाउंट ऑफिसर बोलते खरे बोला आप क्या बंगाल बंगाल से हो? वो कि ओके, अच्छा ठीक है, आप मुझे 5 मिनट टाइम दीजिए, मैं आपको बताता हूँ। और 5 मिनट एखोनो হলো না। एग्जैक्टली यार, दिस इज द रीजन, कोलकाताর কারণ এটা। ये बंगाल को लेके ना, मतलब हर एक जगह पे, हर एक स्टेट पे एक दूसरा मेंटेलिटी। अरे तुम बंगाल से हो, अरे भाई अच्छा, ऐसा है। एक अलग मेंटेलिटी सेटअप हो गया इंसान के दिमाग में, बट जो कि होना नहीं चाहिए था। अब वो अपना नसीब है, क्या करे, अब हो गया वो তো चीज। বাংলা হিন্দি মিক্সড হয়ে গেছিল পুরো। তো এখন পুজো আসছে, হ্যাঁ। তো পুজোতে শুনলাম তো অনেক হোর্ডিং হোর্ডিং আসছে। হুম। একটা আমাদের কটা অর্গানাইজের সাথে কাজ করেছে এখন, মানে পুজোর জন্য, হোর্ডিং এর জন্য? এখনো অবধি আমি দুজনের সাথেই কাজ করেছি পুজোর ব্যানারের জন্য, বাট সেটা হচ্ছে তোমার কল্যাণদার সাথে তো কাজ করেইছি, আর জিতের সাথেও কাজ, মানে এক্স ক্রিয়েশনের সাথেও কাজ করেছি। আমি এক্স কে কেমন করে বলি, আমাকে পরে আমাকে দিদি মারবে, ঠিক আছে বলে এক্স ক্রিয়েশন না। হ্যাঁ, তো দুটো জায়গায় কাজ, মানে হোর্ডিং হচ্ছে তোমার। হ্যাঁ, দুটো জায়গায় পুজোর ব্যানার যাচ্ছে। এবার সেগুলো কোথায় কোথায় আসছে সেগুলো নিয়ে এই মুহূর্তে নাই বললাম, সারপ্রাইজ থাকলো, সেগুলো পরে বলে দেওয়া হবে। বাট হ্যাঁ, রিনাউন্ড দুর্গাপূজা প্যান্ডেলসেই যাবে সেগুলো। বাট ধরো এই যে দুটো ধরো 22, ধরো পুজো 28 তারিখ, এবার তোমাকে 28 তারিখ ডেকেছে, মানে কল্যাণ দাও ডেকেছে, আর এদিকে জিদ্দাও ডেকেছে সেম টাইম, তখন কি করবে? আচ্ছা, সেম টাইমে ডাকলে তো দেখো তোমাদেরকে কিন্তু ফাঁসানো হচ্ছে। হ্যাঁ, আমি বারবার ফাঁসাচ্ছি, বলছি কিন্তু আমার কোশ্চেন। আমাকে দুজনে একসাথে ডাকবে বলছে, দিয়ে তোমাদেরকে ক্লাস করানোর একটা ধান্দায় রয়েছে। তো দেখো, এরকম হওয়াটা আমার মনে হয় না হবে বলে, কেন কি দুজনে যদি ডেট দেয়ও, আমি অবশ্যই বলবো আগে থেকে, বাবা আমার কাজ আছে, তো আমি প্রথমেই চেষ্টা করবো সেই জায়গাটাকে ন্যারো ডাউন করে আগে দেওয়ার ভাবো জন্য। কি ঢপ দেওয়া যাবে, এটা বলবো। কি ঢপ দেওয়া যাবে? আচ্ছা, আমি বলবো আমাকে ইন্দ্রনীল ডেকেছে, বেস্ট। বলবো দাদা, দুজনকেই বলবো, যে জিৎ আর কল্যাণ দাদাকেও বলবো যে দাদা আমার কিন্তু তোমাদের সাথে কাজ করতে যেতে পারছি না, কেন কি আমাকে কলকাতা নিউজ টাইমসে সময় দিতে হবে। আমি ওকেই ফাঁসাবো, বলে রাখলাম অন ক্যামেরা। কল্যাণদা তোমাকে আগে বলবে, কেন কল্যাণদার সাথে বলছি, আমার কল্যাণদার সাথে একদিন মানে এরা এই যে 9th আগস্ট
কল্যাণদাকে আমি এমনি বলছি ঝগড়া যেদিন জন্মদিন ছিল সেদিন ওই কথা বললেন। হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি কল্যাণদার সাথে প্ল্যান ছিল টক শো নিয়ে, ঠিক আছে, এভরিথিং সব চিজ কনফার্ম হয়ে গেছে। হুম। যে ডেটটা বলেছে তখন কলকাতায় উই ওয়ান্ট জাস্টিস চলছে, ও। মানে 9th আগস্ট। মানে আমি একটা কথা বুঝতে পারি না, এমনি পুরো বছর ঘুমালো, এমনি তো কলকাতায় কোনো রুলস এন্ড রেগুলেশন চলে না, আমি অন ক্যামেরাই বলছি, অনেকদিন খারাপ লাগে, কলকাতায় কোনো রুলস এন্ড রেগুলেশন চলে না। বাট এই যে 1 বছর পরে এই যে মানে 5-6 দিন চললো উই ওয়ান্ট জাস্টিস, রেজাল্ট কি হলো? হ্যাঁ, যদি রেজাল্ট পেতাম তাহলে কথা আলাদা, যাই হোক, মানে এটা বললেন একটা, মানে আমার উল্টো আমাকেই ফাঁসিয়ে দিবে। সেটা নিয়ে যত না বলবো ততটাই একদম। বেটারই হবে। কেন কি আমরা বলেও খুব একটা আমার মনে হয় না লাভ হবে বলে। কেন কি যেটা ওপরওয়ালারা, আর তো কিছু ওপরওয়ালা ছাড়া বলা যাবে না, ভগবান মানছি ওপরওয়ালা, তার নিচে যারা নিচের তলার ওপরওয়ালা রয়েছেন, ওই তো, মানে ইন্ডিয়ার যে হ্যাঁ ওই আর কি, তারা যেটা সঠিক মনে করছেন সেটাই করছেন। আমার সেই সব ব্যাপারে মুখ খোলার বা সেটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করার কোনো ইচ্ছা নেই। রাদার যাই হোক, এটা নিয়ে বেশি কথা না উল্টো বলাটাই আমাকে বেটার কি হবে। করে ফাঁসানো যায় হ্যাঁ, ওটা প্ল্যান ছিল। প্ল্যানটা ওই কিন্তু করছে অ্যাকচুয়ালি, যেটা আমরা বুঝতে পারছি। আমার কাজ সবসময় থাকে কি করে লড়াই লাগে, হ্যাঁ সেই ওঠে বলে কথা, সেই ওটা না বলে মুখটা কি করে পাবো? তবে তো বলো, এই দেখো মানে এক্স ক্রিয়েশনের মধ্যে কল্যাণ বনের মধ্যে ঝগড়া চলছে, মাঝখানে গেছে, একটু মার খেতে পারি, কেন কি আপনার ম্যাম মানে শ্রাবণীর সাথে ঝগড়া হবে আমার, শালিনীও আছে। জানি তো আমাকে ধরে আমাকে মারে, বাট ধীরে ধীরে মার খেয়েছি আমি, প্রথম মার আমি খাবো। যাই হোক, তো হ্যাঁ, তুমি 6 বছর যত ছিলাম 6 বছর মুম্বাইতে ছিলে, পুজো তো ওখানে এনজয় করে, আর কলকাতায় দুর্গা পুজো, মায়ের পুজো কেমন লাগে, বড় ছেলের পুজো কেমন লাগে? দেখো, আমি কলকাতার বাসিন্দা, তো রাদার হাওড়ার বাসিন্দা, তো বাট কলকাতা বা হাওড়ার দুর্গাপুজো নিয়ে বেশি কিছু বলার নেই। মুম্বাইতে গণেশ পুজো বিখ্যাত আমরা সবাই জানি ঠিকই, আমি 6 বছর মুম্বাইতে থেকেছি, গণেশ পুজো দেখেওছি, এনজয়ও খুব করেছি ঠিকই, কিন্তু দুর্গাপুজোর আগে কিছু হয় না। আমরা এই 4-5টা দিন মোটামুটি বাচ্চা থেকে বুড়ো সবাই বছরের পর বছর অপেক্ষা করে থাকি, মানে একটা বছর অপেক্ষা করে থাকি যে মা কখন আসবেন। তো আর আমরা সবাই জানি যে কলকাতা দুর্গাপুজোকে আমরা ইউনেস্কো হেরিটেজের একটা স্বীকৃতি দেওয়া হয়েছে, সেইটার ওপরে কিছু যায় না, যেতে পারেও না, সে যেখানকারই যে পুজোই থাকুক না কেন। আমি কোনো অসম্মান করছি না কাউকে, বাট দুর্গাপুজো একটা ইমোশন, কলকাতার দুর্গাপুজো একটা ইমোশন, সেইটার উপরে আমার কাছে অ্যাটলিস্ট কিছু হয় না। আমি যখন মুম্বাইতেও থাকতাম, দুর্গাপুজোর এই 4টে দিন বাড়িতেই কাটাতাম, বাড়িতে কাটাতেই পছন্দ করতাম, রাদার ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবদের সাথে। আর এই বছরও তাই করবো, যদি বৃষ্টিটা একটু মানে কন্ট্রোল করে নেয় বাস। এটা তো ডিপেন্ড করছে ইন্দ্রদেব, হ্যাঁ সেই ছোট নাম আমারও মিক্স হয়ে যাচ্ছে। হ্যাঁ সেই মানে মা ছেলের মধ্যে মা হবে, একটু আগে কথা বলছি। হ্যাঁ, মাই হয়, মায়ের পুজো ওই জন্যই আগে হয়। না, এমনি মা বলে আমার ছেলেকে আগে পুজো করে নেওয়ার পরে আমি আসছি। আচ্ছা, হ্যাঁ সেই সেই হিসেবে দেখতে গেলে তো সবকিছুই হ্যাঁ, মানে হ্যাঁ। মা তো মাই হবে। মা তো মাই হয়। মানে আমি কি করছিলাম, মানে মা ছেলের মধ্যে ঝগড়া লাগে, ক্লাস করানো হচ্ছে সবাই। এই রিপোর্টার গুলোর একটু এরকম স্বভাব আছে, যে ঝগড়া লাগিয়ে দেয়, একটু নামক ছিটিয়ে দেওয়া, স্বভাব। ওটা না করলে পকেট চলবে না তো। হ্যাঁ সেই যে মানে পুজোতে কি কি প্ল্যান থাকছে, মানে পুজোতে প্ল্যান্স থাকছে বলতে দেখো, যেখানে যেখানে এই ব্যানার গুলো লঞ্চ হচ্ছে, কিছু রেনাউন আমাদের দুর্গাপূজা প্যান্ডেলস আছে, সেখানে যাবার কথা চলেছে। তো সেই ডেটগুলো যদি শিডিউল হয়ে যায়, সেই ডেটে যাবার আছে শুধু ওখানে। তারপরে তো পুজোর 4টে দিন প্যান্ডেল হপিংস অ্যান্ড অল আছেই। তো লাস্টের দিকে আমরা যাচ্ছি, তো কেমন লাগছে আজকে আড্ডাটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আমাকে একটা এত বড় প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। থ্যাংকস টু ইউ, থ্যাংকস টু কলকাতা নিউজ টাইম চ্যানেলস, আমাকে একটা ভালো কফি খাওয়ানোর জন্য ইনফ্যাক্ট। একটা ছোট্ট কোচিং করবো, আরেকটা দিকে যাবো, বাট আমাকে একটু প্রমোট করে, আমি নিজেকেও প্রমোট করলে আমি ভালো লাগে। কেমন আমি কেমন অ্যাজ এ পার্সন? অ্যাজ এ পার্সন খুব ভালো ছেলে,
খুব ভালো, মানে কাজও খুব ভালোই করছে। আহ, ওকে ওকে আমি সাজেস্ট করতে পারি সব জায়গায়, কিন্তু অন ক্যামেরা তো, হ্যাঁ অন ক্যামেরা বলছি, অনলি একদম অন একদম ক্যামেরা তো, না না অন তুমি ওখানে কোশ্চেন অন অন ক্যামেরাটাই কিন্তু আসল, ঠিক আছে, মানে সবার সামনে বলছি, এবার তুমি কেটে সেটাকে দেবে নাকি অন ক্যামেরায় রাখবে নিউজে, সেটা তোমার উপর। এবার অফিসের উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ সেটা অফিসের উপর ডিপেন্ড করছে actually। সেই হোক, তো আমার একটা প্রশ্ন সবসময় লাস্টে থাকে, যেটা এন্ডের আগে থাকা দরকার। হুম হুম। যারা নিউ কমার্স, তোমাকে দেখে বা তোমার সব কাজ দেখে যারা আসছে, টেলি ইন্ডাস্ট্রি, মডেলিং ইন্ডাস্ট্রি হোক, তো ওদেরকে কি বলতে চাইবে? আহ দেখো, ওদেরকে একটাই কথা বলবো যে কাজ দেখো, কাজ শেখো। যদি তোমারও ইচ্ছা থাকে যে এরকম আমার বা আমাদের মতো যারা মডেলিং আর্টিস্ট আছে বা থিয়েটার আর্টিস্ট আছে দেখে কাজ শেখার ইচ্ছা, তো কাজ শেখো। দেখো, কোনো কাজ ছোট বড় হয় না। ইভেন আমি তাদের প্যারেন্টসদেরও উদ্দেশ্যেও বলতে চাই যে আপনারা ছেলেদের মেয়েদের কথা শুনুন, তাদেরও কিছু বলার থাকতে পারে, তাদেরও কিছু সুপ্ত ইচ্ছা থাকতে পারে যে আমি এই ইন্ডাস্ট্রিতে আসার ইচ্ছা আছে, শুধু হয়তো ফ্যামিলি সাপোর্টের জন্য আসতে পারি না বা কিছু এরকম অনেক আছে। ইনফ্যাক্ট আমার কাছে এক্সাম্পল হিসেবে অনেক আছে যে তার ফ্যামিলি সাপোর্ট করে না বা কিছু। আহ, খুব মানে খারাপ তো ইন্ডাস্ট্রি নয়, কাজ এটা একটা তো, সাপোর্ট করুন তাদের। আহ, শুনুন তারা কি বলতে চাইছে, তাদেরও কোনো ইচ্ছা থাকতে পারে, এটুকুই বলবো। কোনো কাজ ছোট বড় হয় না। এই হলো কথা। তো খুব ভালো লাগলো দাদা, মানে আমরা কাজ নিয়ে তো কথা বলি, এই যে সাপোর্ট, মা বাবা সাপোর্ট, ফ্যামিলি সাপোর্টটা করা খুব কম লোক বলে, যেটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, তো এটা ছিল ফ্যামিলি সাপোর্টটাই ইম্পর্টেন্ট। আসল, না মানে ওটাই ইম্পর্টেন্ট। ফ্যামিলি সাপোর্ট ছাড়া কোনো সন্তান এগোতে পারে না সেইভাবে। মেন্টাল সাপোর্টটা ফ্যামিলির থেকেই আগে দরকার, ঠিক আছে? ওইটা না হলে আমরা এগোনোটা খুব টাফ। আমাকেও যেরকম আমার ফ্যামিলি থেকে সাপোর্ট করেছে বলেই আজকে আমি এগোতে পেরেছি, বা আপকামিং ডেজে আরো যেখানে যেখানে এগোনোর বা যাওয়ার যা যা করার করতে হয়তো পারবো। এটা সব থেকে আগে দরকার। তো আমরা টকশো তো অনেক করি, 9 বছর চলে, মাসে চলে, বাট কিছু কিছু জায়গা এমন হয় না যেটা টকশো থেকে বড় হয়ে যায়। যেমন একটু আগেই তার সাথে কথা হলো, এই একটা হয় না, ফ্যামিলি সাপোর্ট, মা বাবার ভালোবাসা, ওই জিনিসটা না কলকাতার দিকটা একটু যে না কেন কমে, যেখানে বাড়ার দরকার কমে যাচ্ছে। এই যে বললাম 80% আমি কলকাতায় দেখি যারা মা বাবা সাপোর্ট করে না, মানে মানে ও আচ্ছা তুমি মডেলিং করছো, জিনিসটা খুব খারাপ। মানে কিছু মানে স্পেশালি মেয়েদের সাথেই, বাট আজকাল মেয়ে ছেলে দুটোই এক হয়ে যাচ্ছে। হুম হুম। যাই হোক, তো খুব ভালো লাগলো তোমাকে ইরিটেট করে, তোমাকে এমন এমন কোশ্চেন করে, একটু একটু ঝগড়া করতে, ঝগড়া লাগানো আমার কাজ একটু, হ্যাঁ হ্যাঁ এটা না করলে পেট চলবে না। যাই হোক, সেই। তো আবার দেখা হবে দাদা। হ্যাঁ অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আমারও এসে। থ্যাংকস টু ইউ অ্যান্ড কলকাতা নিউজ টাইপ চ্যানেলস, সবাই ফলো করবেন। নিজেকে একটু প্রমোট করে দেবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ সবাইকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। ছোটদেরকে অনেক ভালোবাসা, আর বড়দেরকে আমার অনেক শ্রদ্ধা, অনেক প্রণাম, যারা আমাকে মেন্টাল সাপোর্ট করেছেন, যারা আমাকে এতটা ভালোবেসেছেন। আর স্পেশালি যারা যারা আমাকে এই পথটা দেখাচ্ছেন। আর আমার পরিবারের আমার মা বাবা সবাইকে অনেক অনেক প্রণাম, অনেক অনেক শ্রদ্ধা। আর প্রিয়াঙ্কা মানে আমার ওয়াইফকে থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ আগেন, আমার পাশে থাকার জন্য, এতটা মেন্টাল সাপোর্ট করার জন্য আমাকে থ্যাংক ইউ সো যেতে মাচ। যেতে কামটা একটু আরেকবার বলে দাও, বলি কি বললে যে লাস্টের দিকটা। আরে বাপরে, লাভ ইউ প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ।